Hello students, welcome to Right Smart Academy. Right Smart Academy-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আমরা আজকে যে ক্লাসটা করব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই অধ্যায়টা আমরা অলরেডি শেষ করেছি বা তোমাদেরকে আমি পুরোপুরি এই অধ্যায়টা কমপ্লিট করিয়েছি। আমরা গত লাস্ট ক্লাসে এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্তমূলক প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্ন উত্তর ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি। আজকে সেকেন্ড পার্ট, আজকেও আমরা প্রশ্ন উত্তর পর্বই করব, কিন্তু সেটা হবে সংক্ষিপ্ত প্রশ্নের উপর, যেটা 2 নম্বরের প্রশ্ন বলতে পারো। পিছনের ফার্স্ট ক্লাসটা করেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর্ব, আর এই ক্লাসটাতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর্ব। আশা করি আমি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি এরপর এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও যদি তোমাদের এক্সট্রা করে আরো কোশ্চেন আনসার লাগে সেটা আমি ভেবে দেখব, যদি প্রয়োজন হয় আরো একটা ক্লাসে তোমাদেরকে আরো ডিটেলসে আরো যত ধরনের কোশ্চেন সম্ভাব্য প্রশ্নাবলী পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের কোশ্চেন আনসার নিয়ে আমরা একটা ক্লাস করব। তাহলে চলো আজকে ক্লাসটা আমাদের আজকে এখান দিয়ে শুরু করা যাক। সবার প্রথমে বলো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তাহলে চলো আজকে ক্লাসটা তাহলে আমরা এখান দিয়ে শুরু করছি। আজকে দেখো, এগ্রিকালচার কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। এগ্রিকালচার এটা একটা ইংলিশ ওয়ার্ড, এর বাংলা হচ্ছে কিন্তু কৃষিকাজ। তাহলে এগ্রিকালচার বা কৃষিকাজ কাকে বলছি? যদি 2 নম্বরের প্রশ্নে আসে তাহলে তোমাদেরকে একটু বেশি করে লিখতে হবে। দেখো, বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে কিন্তু আমরা এগ্রিকালচার বলছি। দেখো, বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, বিভিন্ন শাখায় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা এবং সেই বিষয়ে গবেষণা করা হয়। তো এই এগ্রিকালচার হলো তার মধ্যে একটা শাখা। তাহলে সেই শাখায় বা এই এগ্রিকালচার শাখায় কি নিয়ে আলোচনা করা হয় এবং গবেষণা করা হয়? না, খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয়। একে আমরা কি বলছি? না, এগ্রিকালচার। বুঝতে পারলে তাহলে সবাই? দেখো, সেকেন্ড কোয়েশ্চেন, খারিফ শস্য কাকে বলে? যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদেরকে আমরা কি বলছি? না, খারিফ শস্য। ভালো করে এই জিনিসটা মনে থাকবে, কখন চাষ করা হচ্ছে আর কখন ফসল তোলা হচ্ছে। খারিফ শস্য, দুই ধরনের শস্য চাষ করা হয়, এক হচ্ছে খারিফ শস্য আর একটা হলো কি না, রবি শস্য। তাহলে খারিফ শস্য দেখো, যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তুলে নেওয়া হয় তাদেরকে আমরা কি বলছি? না, খারিফ শস্য। উদাহরণ কি? যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি হলো খারিফ শস্যের উদাহরণ। এরপর দেখো, রবি শস্য কাকে বলছি? একটু আগে বললাম কি খারিফ শস্য সম্পর্কে, এখন আমরা জানবো কি না রবি শস্য কাকে বলছি। যে সকল ফসল শীতের শুরুতে চাষ করা হয়। আমরা একটু আগে পড়লাম খারিফ ফসল শীতের প্রারম্ভে বা শীতের শুরুতে আমরা খারিফ ফসল তুলে নিই বা ফসল তুলে নেওয়া হয়। এই খারিফ ফসল তোলার পরেই তাহলে কোন শস্য চাষ করা হচ্ছে? না, রবি শস্য বা রবি ফসল। তাহলে রবি ফসল শীতের শুরুতে চাষ করা হয় এবং মার্চ এপ্রিল মাসে অর্থাৎ বসন্তকালে ফসল তোলা হয়। তাহলে বুঝতে পারলে এটা একটা সাইকেল। প্রত্যেক বছরে যে মাসগুলো আমাদের থাকে বা যে 6টা ঋতু রয়েছে, প্রত্যেকটা ঋতুর দেখো, খারিফ শস্য দেখো বর্ষার শুরুতে আমরা চাষ করছি আর শীতের শুরুতে বা শীতের আগে আমরা তুলে নিচ্ছি।
তাহলে খারিফ ফসল যদি এতটুকু সময় খারিফ ফসল হয়, তাহলে এরপর থেকে নিশ্চয়ই রবি শস্য হবে। সেই রবি শস্য তাহলে কখন করতে পারবো? শীতের শুরুতে যখন খারিফ ফসল তুলে নিচ্ছি, তাহলে তারপরে আমরা রবি ফসল চাষ করতে পারবো। তাহলে শীতের শুরুতে তাহলে কি করা হচ্ছে? রবি শস্য চাষ করা হয় এবং মার্চ এপ্রিল মাসে অর্থাৎ বসন্তকালে ফসল তোলা হয়, তাদের রবি শস্য বলে। তাহলে রবি শস্যের উদাহরণ কি? না, মুগ, মসুর, ছোলা ইত্যাদি হলো রবি শস্যের উদাহরণ। তাহলে খারিফ ফসল এবং রবি ফসল কাকে বলে এবং তাদের উদাহরণ কি বুঝতে পারলে? এরপরে দেখো, মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মেজর কার্প এবং মাইনর কার্প মানে হচ্ছে, তোমাদেরকে আমি পড়ানোর সময় বলেছিলাম, মেজর কথাটির অর্থ কিন্তু সবসময় বড়, তুলনামূলক বড় কথার কিছু বলতে গেলে তখন মেজর শব্দটা আসে বা আমরা ব্যবহার করি। আর মাইনর মনে হলো কিন্তু ছোট, তুলনায় ছোট, মেজরের থেকে কিন্তু মাইনর ছোট হয়। তাহলে এটা এবার মেজর কার্প এবং মাইনর কার্প, এখানে যেহেতু কার্পের মধ্যে পার্থক্য উল্লেখ করা হয়েছে, তাই মেজর কার্প এবং মাইনর কার্প। মেজর কার্প মানে দেখো, এরা আকারে বড় হয়। আমি বললাম মেজর মানে বড়, সেই জন্য এরা আকারে বড় হয়, আর মাইনর কার্প কিন্তু আকারে ছোট হয়। মেজর কার্প এরা বছরে একবার ডিম পাড়ে, আর মাইনর কার্প কিন্তু বছরে একাধিকবার ডিম পাড়ে। তাহলে বুঝতে পারলে? মেজর কার্পের উদাহরণ কি বলতো? দেখি কে বলতে পারে, পড়াশোনা করছো কেমন, তাহলে বুঝতে পারবো। বাহ, ভেরি গুড, খুবই রেসপন্সিভ অ্যান্সার, অনেক তাড়াতাড়ি অ্যান্সার পেলাম। তাহলে মেজর কার্পের উদাহরণ হলো কি? না, কাতলা মাছ, রুই মাছ ইত্যাদি হলো মেজর কার্প। আর মাইনর কার্প কি? বাটা মাছ বা পুঁটি মাছ ইত্যাদি। বাহ, ভেরি গুড। চলো দেখো, হিউমাস কি? হিউমাস কাকে বলছি দেখো, উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটির সৃষ্টি করে তাকে হিউমাস বলে। তাহলে হিউমাস কি বলছে? তাহলে উদ্ভিদ এবং প্রাণীর যখন দেহ পচে যায় বা মারা যাওয়ার পর যখন দেহটা পচনশীল অবস্থায় থাকে, সেই পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে, মানে যখন একটা উদ্ভিদের একটা মৃত উদ্ভিদ যখন পচতে শুরু করে বা বিয়োজিত হতে শুরু করে, পুরোপুরি যখন বিয়োজিত হয়ে যায়, তারপর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটির সৃষ্টি করে তাকে কিন্তু আমরা কি বলছি? হিউমাস। তোমরা কখনো খেয়াল করবে, যেখানে অনেকটা মৃত উদ্ভিদের গাছপালার পাতা ডালপালা রেখে দেওয়া হয়েছে, সেখানকার মাটিটা দেখবে অনেকটা কালো বাদামি বর্ণের হয়ে যায়। সেটা কখন? যখন পাতাগুলো পচে একদম মাটির সঙ্গে মিশে যায়, সেই সময় দেখবে সেই জায়গায় কালো বাদামি বর্ণের মাটির সৃষ্টি হয়েছে। একে আমরা কি বলছি? না, হিউমাস বলছি। আচ্ছা দেখো, পশুপালন কাকে বলে? কোনো নির্দিষ্ট জায়গায় অনেক সংখ্যক প্রাণীদের পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভ করার উদ্দেশ্যে বিশেষভাবে যে প্রতিপালন করা হয় তাকে কিন্তু পশুপালন বলি। পশুপালনের ইংলিশ হচ্ছে হাজবেন্ড্রি। পশুপালন কাকে বলছি? না, কোনো নির্দিষ্ট জায়গায় অনেক সংখ্যক প্রাণীর পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক লাভ করার উদ্দেশ্যে বিশেষভাবে যে প্রতিপালন করা হয়। ছোট ছোট অংশ দেখে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে কি বলছে? কোনো একটা কিন্তু নির্দিষ্ট জায়গা হতে হবে, কারণ সব জায়গায় সমস্ত প্রাণীদের চাষ করতে পারবো না। ধরো, তোমরা লক্ষ্য করবে, দেখবে কোথাও পোল্ট্রি চাষ হয়েছে, সাদা মুরগির চাষ হয়েছে, সেটা কিন্তু যেখানে সেখানে হয় না। তোমার বাড়ির উঠানে দেখেছো? কোনো বাড়ির উঠানে দেখেছো কোনোদিন যে পোল্ট্রি চাষ করছে কেউ? কারণ পোল্ট্রি চাষ করে তার থেকে একটা দুর্গন্ধ হয় এবং চাষ করার জন্য একটা উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয়। সেই জন্য যেখানে সেখানে করা যায় না এই পালন, কারণ তার জন্য একটা নির্দিষ্ট বড় বা মাঝারি বা
একটা নির্দিষ্ট আয়তনের জায়গার প্রয়োজন হয় অনেক সংখ্যক প্রাণীদের পুষ্টির চাহিদা পূরণ। যখন আমরা পশু পালন করব তখন কিন্তু একটা পশু নিয়ে আমরা পালন করি না, অনেক সংখ্যক প্রাণীদের প্রয়োজন হয় বা অনেক সংখ্যক প্রাণীদেরকে নিয়েই পশুপালনটা করা হয়ে থাকে এবং সেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। তাহলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা কি করলাম, অনেক সংখ্যক প্রাণীদের নিলাম। এবার শুধু প্রাণীদের নিলে হবে না, পালন করতে গেলে তাদেরকে তাদের যাবতীয় যে চাহিদা রয়েছে সেই প্রাণীদের বেড়ে ওঠার জন্য সেগুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে তাদের পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে লাভ করার উদ্দেশ্যে এবার আমরা সেই প্রাণীটাকে এক জায়গায় রাখলাম, সেখানে তাদের পুষ্টির চাহিদা পূরণ করলাম, তাদের বড় করলাম। এবার তাদের বড় করে আমার লাভটা কি, যদি বড় করে আমি বাজারজাত করতে পারি বা ব্যবসায়িকভাবে তাদেরকে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হই, তবেই আমার কি হবে, আমার সেইটাই আমার উদ্দেশ্য, যে মুরগিগুলোকে আমি চাষ করলাম এবং তারপরে বিক্রি করে সেখান দিয়ে আমি একটা ভালো মতো অর্থনৈতিক লাভ আদায় করতে পারলাম, সেটাই উদ্দেশ্য। তাহলে কি উদ্দেশ্যে আমরা পশুপালন করি, না অর্থনৈতিকভাবে লাভ করার উদ্দেশ্যে একটা নির্দিষ্ট জায়গায় অনেক সংখ্যক প্রাণীদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং সেখান দিয়ে অর্থনৈতিক লাভ করার উদ্দেশ্যে বিশেষভাবে যে প্রতিপালন করা হয় তাকে কিন্তু আমরা পশুপালন বলি। তাহলে পশুপালন বা হাজবেন্ড্রি কাকে বলছে তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এরপরে দেখো, কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন? তাহলে কেঁচোকে আমরা কি বলি, কৃষকের বন্ধু। বন্ধুর কাজ কি, একে অপরের সাহায্য করা। তাহলে কেঁচোকে আমরা কি বলছি, কৃষকের বন্ধু। তাহলে কেঁচো কোনো না কোনো ভাবে কৃষককে হেল্প করে বা উপকার করে। দেখো কিভাবে কেঁচো কৃষককে উপকার করছে। কেঁচো মাটির উপরের অংশকে নিচে এবং নিচের অংশকে উপরে তুলে মাটিতে বায়ু চলাচল স্বাভাবিক করে এবং মাত্রা বৃদ্ধি করে, তার সঙ্গে মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে কেঁচো কিভাবে সাহায্য করছে মাটির উর্বরতা বৃদ্ধিতে, না মাটির যে উপরের অংশ এবং মাটির যে নিচের অংশ, যখন দেখবে চাষবাস করার সময় মাটির উপরে সার ছড়ানো হয় এবং সেই মাটির উপরে সার ছড়ানোর পর মাটি কি করা হয়, খনন করা হয় বা কর্ষণ করা হয়। সেই কর্ষণের ফলে দেখবে সারগুলো অনেক সময় মাটির নিচে চলে যায়। এবার সারগুলো মাটির নিচে গেলে তাহলে সেই নিচের মাটিটা বেশি উর্বরশীল থাকে। কেঁচো কি করে, কেঁচো তো মাটির নিচে থাকে, কেঁচো মাটির উপরের অংশকে নিচে নিয়ে যায় এবং নিচের অংশকে উপরে তুলে মাটিতে কি করছে, এক হচ্ছে বায়ু চলাচল স্বাভাবিক করে বা বায়ু চলাচলের মাত্রাটাকে বৃদ্ধি করে, তার সঙ্গে মাটির উর্বরতা বৃদ্ধিতেও সাহায্য করছে। এছাড়া মাটিতে হিউমাস সমৃদ্ধ করে তোলে, তাই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। এছাড়া কি করে, মাটিতে হিউমাস সমৃদ্ধ করে তোলে, তাই কেঁচোকে আমরা কি বলি, না কৃষকের বন্ধু বলি। বুঝতে পারলে তাহলে কৃষকের বন্ধু কেন বলছি কেঁচোকে। দেখো ফিশারি কাকে বলছে, যে বিজ্ঞানসম্মত উপায়ে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসাবে ব্যবহৃত জলজ প্রাণীদের প্রতিপালন, সংগ্রহ ও সংরক্ষণ করা হয়, তাকেই মাছ চাষ বা ফিশারি বলি। তাহলে মাছ চাষ বা ফিশারি কাকে বলছে, যে বিজ্ঞানসম্মত উপায়ে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে ব্যবহৃত জলজ প্রাণীদের প্রতিপালন। তাহলে আমরা ভেঙে ভেঙে দেখি, এটা একটা বিজ্ঞানসম্মত উপায়। ফিশারি মানে হচ্ছে কি, না মাছ চাষ। ফিশারি বাংলা কথা হলো মাছ চাষ। তাহলে আমরা মাছ চাষ কিন্তু যে কোনো ভাবে করতে পারি না, তার পিছনে বিজ্ঞান রয়েছে এবং বিজ্ঞানসম্মত উপায় রয়েছে। আমরা যদি সেটা ফলো না করি কি হবে, মাছের বৃদ্ধি হবে না এবং আলটিমেটলি আমরা সেখান দিয়ে সেই মাছ চাষের থেকে কোনো লাভ আমরা কিন্তু পাবো না। তাহলে আমরা কি করি, অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্যই যে কোনো ধরনের চাষবাস বা লালন পালন করে থাকি। সেটাই বলছে দেখো, যে বিজ্ঞানসম্মত উপায়ে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন, না আমরা এই ফিশারি এবং
বা মাছ চাষ করে এখান দিয়ে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই। সেজন্যই বলছে, দেখো অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে ব্যবহৃত মাছ যেমন আমরা বিক্রি করে লাভবান হই বা অর্থনৈতিক দিক থেকে লাভবান হই, তেমনি আবার মাছ খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। সেটাই বলছে খাদ্য হিসেবে ব্যবহৃত জলজ প্রাণীদের প্রতিপালন। মানে মাছ এক ধরনের জলজ প্রাণী, সেই জলজ প্রাণীদের প্রতিপালন, সংগ্রহ ও সংরক্ষণ করা হয়, তাকেই মাছ চাষ বা ফিশারি বলে। আমরা কিছু মাছ কি করি, বাজারজাত করি, আবার কিছু মাছ সংগ্রহ এবং সংরক্ষণ করি, যেটা আবার পরের বছরে গিয়ে আবার চাষাবাস করি। যে মাছগুলো ছোট থাকে সেগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করে পরের বছর চাষবাসের জন্য রেখে দেওয়া হয়। তো এই যে পদ্ধতিটা, একে আমরা কি বলছি, ফিশারি বা মাছ চাষ। তাহলে ফিশারি ডেফিনেশন বা সংজ্ঞা কি হলো, যে বিজ্ঞানসম্মত উপায়ে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে ব্যবহৃত জলজ প্রাণীদের প্রতিপালন, সংগ্রহ ও সংরক্ষণ করা হয়, তাকেই আমরা মাছ চাষ বা ফিশারি বলি। বুঝতে পেরেছো তাহলে আশা করি। এই অবধি কারো বুঝতে না পারলে কেউ বলতে পারো, তাহলে আমি আবার বুঝিয়ে দেব। বাহ, বুঝতে পেরেছো তাহলে সবাই। চলো পরে দেখি কার্প কি। মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যে সকল অস্থি বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহ গহ্বরে পটকা থাকে, তাদের কার্প বলে। তাহলে কার্প জাতীয় মাছ কি বা কার্প কি? এরা মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী, এরা মিষ্টি জলে বসবাস করে এবং এই সমস্ত মাছের কি হয়, অস্থি বিশিষ্ট বা কাঁটা রয়েছে। এখানে আমরা অস্থি বলতে মাছেদের কাঁটা বিশিষ্ট, মাছের মাথায় আঁশ থাকে না। মাথায় তাহলে কি থাকে না, না আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহ গহ্বরে পটকা থাকে, তাদের কার্প বলে। তাহলে বুঝতে পারলে কার্প কাদেরকে বলছি। আচ্ছা, এবার দেখো নিবিড় মিশ্র চাষ কাকে বলে। নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। নিবিড় মিশ্র চাষের ইংলিশে আমরা কি বলে থাকি, না পলিকালচার। দেখো 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। তাহলে নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার কাদেরকে বলছে, 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো। দেশি কার্প মানে কি কি, না রুই, কাতলা, মৃগেল, কালবোস, এগুলো দেশি কার্প। আর বিদেশি কার্প কোনগুলো, সিলভার কার্প, গ্রাস কার্প, আমেরিকান কার্প, এগুলো কি বিদেশি কার্প বা বহিরাগত কার্প। তো এই দেশি কার্পের সঙ্গে বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাকে আমরা কি বলি, না নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। ভালো করে মুখস্থ করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো মৌমাছিরা মৌচাকে মধু কিভাবে তৈরি করে আর মধুতে উপস্থিত ভিটামিনগুলো কি কি। তাহলে মৌমাছিরা মৌচাকে মধু কিভাবে তৈরি করে, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করা মকরন্দ বা মধু নিজেদের দেহের মধুথলিতে জমা রাখে। ওটাকে মধু বলবো না, মকরন্দই বলবো, কারণ মকরন্দ থেকে মধু তৈরি হচ্ছে। মকরন্দটা হলো যে ফুল থেকে যে রেণুটা, যে পরাগ রেণুটা মৌমাছি সংগ্রহ করে, সেটাকে আমরা মকরন্দ বলছি। দেখো শ্রমিক মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করা মকরন্দ নিজের দেহের কোথায় জমা রাখে, না মধুথলিতে। শ্রমিক মৌমাছিদের দেহে একটা মধুথলি থাকে, সেই মধুথলিতে সেই মকরন্দটা জমা রাখে। মধুথলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশার ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। তাহলে মধুথলিতে মকরন্দের সঙ্গে কি মিশে যায়, না সেই মৌমাছির দেহের লালারস। সেই লালারস মেশার ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। মকরন্দে শর্করা থাকে, সেই শর্করার কিছু পরিবর্তন হয়। এরপর মৌমাছিরা সেই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগরে দেয়। তাহলে এরপর কি মৌমাছিরা কি করে, সেই যে মিশ্রণ মকরন্দ এবং সেই লালারসের যে মিশ্রণ, সেটা মধু প্রকোষ্ঠে উগরে দেয়।
যে মৌচাকের মধ্যে যে মধু প্রকোষ্ঠ থাকে সেই মধু প্রকোষ্ঠে উগরে দেয়। আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করায় জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। সেই মধু প্রকোষ্ঠে এই মিশ্রণটা উগরে দিয়ে কি করে, ডানা দিয়ে কন্টিনিউ বা ক্রমাগত বাতাস করায় জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। আচ্ছা, এবার দেখো মধুতে উপস্থিত ভিটামিনগুলি কি কি। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি মধুতে বর্তমান। তাহলে ভালো করে এটা মুখস্থ করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো সিটার ও নন সিটার মুরগি বলতে কি বোঝো। যেসব মুরগি ডিমে তা দেয় তাদের সিটার বলে, আর যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে কিন্তু আমরা নন সিটার বলি। সিটার মুরগির উদাহরণ কি, ব্রাহ্মা, কোচিন ইত্যাদি। আর নন সিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন। ব্রয়লার জাতের মুরগি কিভাবে পাওয়া যায়। ব্রয়লার জাতের মুরগি তার কিভাবে পাওয়া যায়, কর্নিশ জাতের একটা পুরুষ এবং সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার জাতের মুরগি পাওয়া যায়। তাহলে ব্রয়লার জাতের মুরগি কিভাবে পাওয়া যায়, কর্নিশ জাতের একটা পুরুষ এবং সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলনে। তাহলে কি কি মুরগির মিলনে ব্রয়লার মুরগি পাচ্ছি সেটা কিন্তু ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। সেটা কি না, কর্নিশ জাতের একটা পুরুষ এবং সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার জাতের মুরগি পাওয়া যায়। এনপিকে কি, এনপিকে হলো 3 ধরনের মৌল নিয়ে গঠিত এক অজৈব সার। তাহলে এনপিকে কিন্তু একটা অজৈব সার। এটি 3 ধরনের মৌল নিয়ে গঠিত, যা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম নিয়ে গঠিত। সেই 3 ধরনের মৌল কি না, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এনপিকে এর বাণিজ্যিক নাম হলো সুফলা। তাহলে এনপিকে কি, তাহলে এনপিকে হলো একটা অজৈব সার যেটি 3 ধরনের মৌল নিয়ে গঠিত। সেই মৌলগুলি হলো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। আর এনপিকে এর বাণিজ্যিক নাম কি না, সুফলা। জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। সেজন্য জৈব সারকে আমরা অজৈব সারের থেকে ভালো বলি। তাহলে কি কি কারণ না, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় আর মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা দেখো এরপর শিম্বি গোত্রীয় উদ্ভিদের উদাহরণ দাও। আর শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে। শিম্বি গোত্রীয় উদ্ভিদের উদাহরণ কি কি, তাহলে মটর, বিন, ছোলা, ডাল প্রভৃতি। মানে দানা জাতীয় যে গাছ সেগুলিকে আমরা শিম্বি গোত্রীয় বলি। দেখো শিম্বি গোত্রীয় উদ্ভিদের উদাহরণ কি, মটর, বিন বা ছোলা জাতীয় যে গাছ সেগুলোকে আমরা কি বলছি, শিম্বি গোত্রীয়। শিম্বি গোত্রীয় উদ্ভিদের উদাহরণ তাহলে মটর, বিন, ছোলা এবং ডাল। আর শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে না, রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। মিথজীবী ব্যাকটেরিয়া মানে কি, আশা করি জানো সবাই। বলো তো মিথজীবী ব্যাকটেরিয়া মানে কি। বাহ, ভেরি গুড। যে ধরনের ব্যাকটেরিয়া তাহলে কি পোষক দেহে উপস্থিত থেকে সেই পোষক দেহের থেকে পুষ্টি গ্রহণ করে বেড়ে ওঠে এবং পোষক দেহকে পরোক্ষভাবে উপকার করে, তাদেরকে আমরা কি বলি না, মিথজীবী ব্যাকটেরিয়া। তাহলে রাইজোবিয়াম এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। আর এরা তাহলে কোথায় থাকে না, শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে এরা থাকে। জোড় কলম কাকে বলে, আটি থেকে তৈরি চারাগাছের সাথে উন্নত জাতের শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়, একে জোড় কলম বলে। তাহলে জোড় কলম কাকে বলছি, আটি থেকে তৈরি একটা চারাগাছের সাথে উন্নত জাতের শাখা বা ব্রাঞ্চ শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়, একে তাহলে কি বলছি না, জোড় কলম। কিসের উপস্থিতির জন্য চা পান করলে শরীরে উদ্দীপনা আসে। আর চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রথম কোশ্চেন দেখো, কিসের উপস্থিতির জন্য চা পান করলে শরীরে উদ্দীপনা আসে। ক্যাফিনের, চায়ে ক্যাফিন নামক উপাদানের উপস্থিতির জন্য চা পান করলে শরীরে উদ্দীপনা আসে।
আর চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, না চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যেটা আমাদের শরীরের পক্ষে এক ধরনের উপকার। কারণ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে শরীরের পক্ষে সেটা ক্ষতিকারক। তাই চায়ে কি উপস্থিত থাকে, না পলিফেনল, যেটা আমাদের শরীরে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। চায়ে ড্যাশ দাঁতের ক্ষয় রোধ করে। সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? চায়ে ফ্লুরাইড থাকে, যেটা দাঁতের ক্ষয় রোধ করে। তাহলে চায়ে যে উপাদানটা দাঁতের ক্ষয় রোধ করে সেটা কি? না ফ্লুরাইড। আর সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? ভিটামিন কে। তাহলে সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? না ভিটামিন কে। দেখো, চা কোন গণের অন্তর্ভুক্ত? চা চাষের জমিতে কোন ধরনের ঘাস বোনা হয়? তাহলে চা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত। গণ বা গণের ইংলিশ হলো স্পেসিস। তাহলে চা কোন গণের অন্তর্ভুক্ত? না চা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত। চা চাষের জমিতে কোন ধরনের ঘাস বোনা হয়? চা চাষের জমিতে গুয়াটেমালা, সিট্রোনেলা আর ক্রোটালারিয়া ঘাস বোনা হয়। উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলতে কি বোঝো? কৃষি বিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলা হয়। তাহলে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলতে কি বোঝো? কি বোঝায়? না কৃষি বিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। আমরা কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কাকে বলে সেটা পড়েছিলাম। এখানে কি করা হয়? খাদ্য উৎপাদন করা হতো, নিয়ে আলোচনা করা হয়েছে। এবার কৃষি বিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা আবার উদ্যান বিজ্ঞান বলছি। তাহলে বুঝতে পেরেছো উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার কাকে বলে। এরপর দেখো, দুটি আলংকারিক উদ্ভিদের নাম লেখো। ক্যাকটাস, বোগেনভেলিয়া হলো আলংকারিক উদ্ভিদ। তাহলে দুটি আলংকারিক উদ্ভিদের নাম কি? ক্যাকটাস এবং বোগেনভেলিয়া। শব্দগুলো ভালো করে দেখে পড়াশোনা করবে, নইলে কিন্তু পড়ার সময়ও মিস হয়ে যাবে এবং লেখার সময় কিন্তু তোমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। সুতরাং প্রত্যেকটা শব্দ তাদের বানান সঠিক করে কিন্তু পড়াশোনা করবে, নইলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। তার দুটি আলংকারিক উদ্ভিদের নাম কি? ক্যাকটাস, বোগেনভেলিয়া। ভূমিকর্ষণ কি? যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয় তাকে জমি চষা বা ভূমিকর্ষণ বলে। ভূমিকর্ষণ বাংলা হলো ভূমি মানে মাটি, আর কর্ষণ মানে কি? না খনন। তাহলে যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয় তাকে জমি চষা বা ভূমিকর্ষণ বলে। তোমরা আশা করি প্রায় সবাই জমি চষা দেখেছো। ভালো করে খেয়াল করলে দেখবে জমিতে যে ট্রাক্টর নামিয়ে যে মাটিগুলো খোসা হয় বা চষা হয়, তো সেই জিনিসটাকেই আমরা ভূমিকর্ষণ বলছি। সেটা একটা পদ্ধতিতে হয়। তাহলে যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয়, উপর নিচ বলতে আমরা যখন চাষের মাটি খুসি বা খনন করি, তার খনন করার সময় কি হয়? নিচের মাটিটা উপরের দিকে উঠে যায় আর উপরের মাটিটাকে উপর মাটিটা নিচের দিকে যায়। সেটাই বলছে যে যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয় তাকে জমি চষা বা ভূমিকর্ষণ বলে। এরপর দেখো, বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোথায় ও কেন ডুবিয়ে নেন? বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো না কোনো রাসায়নিক বীজ শোধকে ডুবিয়ে নেন। ওই রাসায়নিক পদার্থগুলি বীজগুলিকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। তাহলে বীজগুলোকে কোথায় ডুবিয়ে নেওয়া হয়? না রাসায়নিক বীজ শোধকে ডুবিয়ে নেন। রাসায়নিক বীজ শোধক মানে যে রাসায়নিক পদার্থটা সেই বীজটাকে শোধন করে এবং এই শোধন করার জন্য বীজগুলোকে জীবাণু সংক্রমণ করতে পারে না। তাহলে এই রাসায়নিক পদার্থগুলোর কাজ কি? না বীজগুলিকে জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করা। তাহলে বীজ বোনার আগে চাষিরা বীজগুলিকে কোথায় ডুবিয়ে নেন? না
কোনো না কোনো রাসায়নিক বীজশোধকে ডুবিয়ে নেন। বিভিন্ন রাসায়নিক বীজশোধক রয়েছে, তার মধ্যে কোনো না কোনো রাসায়নিক বীজশোধকে ডুবিয়ে নেন, যার জন্য সেই বীজগুলোকে জীবাণু সংক্রমণ করতে পারে না। আচ্ছা, সার কি? মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় যেসব পদার্থ থেকে, তাকে সার বলে। তাহলে সার কাকে বলছে? বুঝতে পেরেছো? মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে যখন দেখবে একের পর এক চাষ করা হচ্ছে, চাষ করার ফলে মাটিতে কি হয়? মাটির উর্বরশীলতাটা কমে যায়। কারণ যে ফসলে চাষ করা হয় সেই ফসলই মাটির উর্বর উপাদানগুলি নিজের মধ্যে নিয়ে বেড়ে ওঠে। তার ফলে কি হয়? মাটিতে পুষ্টি উপাদানগুলো শেষ হয়ে যায়। সেই জন্য সেই মাটিতে তার পুরানো পুষ্টি উপাদান ফিরিয়ে আনার জন্য যে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক যেসব পদার্থ ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, তাকে আমরা সার বলি। তাহলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় যেসব পদার্থ, তাদেরকে আমরা সার বলে থাকি। এতদূর অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, ভেরি গুড। আজকে তাহলে আমাদের ক্লাসটা এই অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।